In the second lecture, Immunology chapter 1, that is introduction, সেখানে আমরা ডিসকাস করব about the helicopter view of, or rather overview of the immune system. লাস্ট ক্লাসেতে আমি কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বুঝিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কি করে ইমিউন সিস্টেমটা তো চিরকালই আমাদের মধ্যে ছিল, ম্যামালসরা তো ইমিউন সিস্টেম নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু ইমিউন সিস্টেমটার প্রেজেন্স, তার ইমিউন সিস্টেমটার ফাংশন, তার ফাংশনালিটি, এই জিনিসগুলো সবকিছুই কিন্তু বেসিক্যালি আমরা জানতে পেরেছি ধীরে ধীরে। তো সেই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসেতে। আজকে যে আমি ক্লাসটা বলবো, সেই ক্লাসটা একটা ওভারভিউ অফ দ্য ইমিউন সিস্টেম। সো লেটস স্টার্ট উইথ দ্য ওভারভিউ অফ দ্য ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম ব্রডলি দুটো জিনিস নিয়ে তৈরি। একটাকে আমরা বলছি ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি কথাটার মানে হলো যেখানে ইমিউনিটি যেটা আমরা প্রোভাইড করছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স অর্থাৎ যেটাকে প্রথম ব্যারিয়ার হিসেবে আমরা কনসিডার করতে পারি। এবং এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ইননেট ইমিউনিটি ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ আ হিউম্যান বিং। অর্থাৎ আমাদের ম্যামালসদের ক্ষেত্রে ইননেট ইমিউনিটি ইজ অ্যান ইনহেরেন্ট প্রপার্টি, তুমি ওটা নিয়ে জন্মাচ্ছ। আরেকটাকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা ডাজ নট কাম ইনটু প্লে আনটিল দেয়ার ইজ অ্যান অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ। সো দিস ইজ অ্যাডাপটিভ, ইট ডিপেন্ডস অন অ্যান্টিজেন, বাট ইননেট ইমিউনিটি ডাজন্ট। ইননেট ইমিউনিটি কিন্তু পুরোপুরি একটা ইননেট, অর্থাৎ নন স্পেসিফিক। তার মানে তোমার ডিফেন্স, এই যে ডিফেন্সটা ইননেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি যেটা, সেটা তোমার অ্যান্টিজেনিক অ্যাটাক হোক না হোক, ইটস ইয়ার ইনহেরেন্ট প্রপার্টি। এটা তোমার সাথেই এসছে পৃথিবীতে, তোমার সাথেই চলে যাবে। যদি আমরা আর্টিফিশিয়ালি, মানে একদম ইমাজিনারিলি যদি আমরা ব্যাপারটা কনসিডার করি, যে আমাকে সারা জীবনে, আমার জন্মানো থেকে আমার মৃত্যু পর্যন্ত, ফ্রম লাইফ টু ডেথ, আমায় কোনোদিন অ্যান্টিজেন অ্যাটাকই করলো না, মানে একটা সিঙ্গেল অ্যান্টিজেন আমার বডিতে অ্যাটাকই করলো না, তাহলে কি আমার অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করলো? দ্য আনসার ইজ নো। ইননেট ইমিউনিটি, ইয়েস, বিকজ ইননেট ইমিউনিটি ইজ ইয়ার ইনহেরেন্ট প্রপার্টি। এটা তোমার সাথে এসছে, থেকেছে, তোমার সাথে চলে গেল। বাট অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমটা অ্যাডাপটিভ মানে কি, অ্যান্টিজেনের থ্রেটের উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ আ ব্রডার ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি বা ইমিউন সিস্টেম, দ্যাট ইজ innate immunity and adaptive immunity বা adaptive immune system. এবার আমরা একটা ইননেট ইমিউনিটি এক্সাম্পলেতে আসি। কি ধরনের ইননেট ইমিউনিটি আমরা দেখবো, সেটা একটা চার্ট দিয়ে আমি বোঝাই, তাহলে এটা বুঝতে খুব সুবিধা হয়। প্রথম, ইননেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি বেসিক্যালি চার রকমের হয়। একটাকে বলা হয় অ্যানাটমিক ব্যারিয়ার, সেকেন্ডটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, থার্ডটাকে বলা হয় ফ্যাগোসাইটিক বা এন্ডোসাইটিক ব্যারিয়ার, এবং ফোর্থকে বলা হয় ইনফ্ল্যামেটরি ব্যারিয়ার। প্রথমে আমরা আসছি অ্যানাটমিক ব্যারিয়ারটাকে নিয়ে। অ্যানাটমিক ব্যারিয়ার মানে কি, যেটা অ্যানাটমিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ হিউম্যান অ্যানাটমির উপর দাঁড়িয়ে আছে। আবার বলছি, এটা কিন্তু আমরা নন স্পেসিফিক ইমিউনিটি নিয়ে ডিসকাস করছি। যেমন ধরা যাক স্কিন। এই যে স্কিন কিন্তু আনইনটেনশনালি, মানে আমি বলবো কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে নয়, ইরেসপেক্টিভ অফ এনি অ্যান্টিজেন, ইরেসপেক্টিভ অফ এনি ফরেন থ্রেট, তার এগেনস্টেই কিন্তু আমাদেরকে একটা মেকানিক্যাল ব্যারিয়ার বা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। অর্থাৎ যে রিটার্ড করছে এন্ট্রি অফ দ্য মাইক্রোবস। এখানে কি আমরা বলতে পারি যে স্কিন কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের এগেনস্টে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে? নেভার, বিকজ স্কিন এখানে ইরেসপেক্টিভ অফ এনি ফরেন পার্টিকেল আমাকে ও প্রোটেকশন দিচ্ছে। এট দ্য সেম টাইম, the acidic environment which is present in the skin that inhibit the growth of microbes. তার মানে আমাদের স্কিনের কিছু কিছু রিজিয়নের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা থাকার জন্য অনেক মাইক্রো অর্গানিজমস কিন্তু গ্রো করতে পারছে না। বিকজ আমরা এটা খুব ভালো করে জানি, যদি কোনো অর্গানিজমকে হিউম্যান আমাদের বডিতে ইনফেক্ট করতে হয়, তাহলে তাকে এক নম্বর তো মেসোফিলিক হতে হবে, বিকজ আমাদের বডি টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু বায়োলজিক্যাল পিএইচ ইজ অলমোস্ট 7, তাই যদি 7-এর কাছে আমাদের পিএইচ সারা বডিতে থাকে, তাহলে সেখানে একটা প্যাথোজেনিক অর্গানিজমস গ্রো করতে পারে। বাট যদি আমরা সেই জায়গায় অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে রাখি, তাহলে মোস্ট অফ দ্য প্যাথোজেনিক গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমস দে ক্যান নট সার্ভাইভ। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন কি না, মিউকাস মেমব্রেন ইজ বেসিক্যালি আ লেয়ার। এই লেয়ারটা কিন্তু আমাদের পোর্টাল অফ এন্ট্রি, দ্যাট ইজ মাউথ অ্যান্ড ন্যাজাল ট্র্যাক থেকে শুরু করে থ্রু আউট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক হয়ে একদম কোলন পর্যন্ত আছে।
তার মানে এই পুরো জায়গাটা যেটা মিউকাস মেমব্রেনের লেয়ার, এই যে মিউকাস মেমব্রেন, সেই মেমব্রেনটা কিন্তু বেসিক্যালি একটা লেয়ার তৈরি করে রেখেছে, যেই লেয়ারটা ইনহিবিট করছে দ্য এন্ট্রি অফ দ্য ফরেন পার্টিকেল ইনসাইড দ্য সেল। তার মানে একটা সেলের ঢোকবার আগে তাকে মিউকাস মেমব্রেনে আসতে হচ্ছে। এই মিউকাস মেমব্রেনটা যেহেতু প্রচন্ড চ্যাটে অর্থাৎ ইজ ভেরি স্টিকি, তাই অটোমেটিক্যালি ফরেন পার্টিকেল আমাদের ন্যাজাল ট্র্যাক দিয়ে বা মাউথ ক্যাভিটিতে ঢোকবার পর এই স্টিকি সারফেসে আটকে যাচ্ছে। সো যখনই স্টিকি সারফেসে আটকাচ্ছে তখনই এখান থেকে মিউকাস সিক্রিশন হচ্ছে। সেই মিউকাস আস্তে আস্তে সেই অর্গানিজম বা মাইক্রোবিয়াল পপুলেশনটাকে রোল করিয়ে নিয়ে ফেলে দিচ্ছে কোথায় না স্টমাকে, যেখানে pH is tremendously acidic এবং in presence of the acidic pH everything is digested, completely destroyed. তার মানে এই যে মিউকাস অর্থাৎ নর্মাল ফ্লোরা, যে এই যে মিউকাস প্রোডাকশন আমাদের বডিতে যে মিউকাস প্রোডাকশনটা হয় সেটাও কিন্তু নন স্পেসিফিক। এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দেখ মিউকাস এনট্র্যাপস ফরেন মাইক্রো অর্গানিজমস, ঠিকই এভাবেই করে এনট্র্যাপ করে নিচ্ছে। সিলিয়া প্রপেল মাইক্রো অর্গানিজমস আউট অফ বডি, মোস্টলি স্নিজিং। যখনই মিউকাস আমাদের ভেতরে ন্যাজাল ট্র্যাকেতে মিউকাস সিক্রেশন হয় বা কোনো মাইক্রো অর্গানিজমস ডাস্ট যে কোনো আমাদের শরীরের ভেতর ঢোকে বাই ন্যাজাল ট্র্যাক, তখন আমাদের খুব জোর স্নিজিং হতে পারে। যখন এই স্নিজিংটা হয় তখন আমাদের এই অঞ্চলে অর্থাৎ এই রেসপিরেটরি আপার রেসপিরেটরি ট্র্যাকে যে সিলিয়াগুলো থাকে, যে সিলিয়াগুলো পুরোপুরি উল্টো দিকে মুভ করে অর্থাৎ ফেসিং আউটওয়ার্ড মুভ করে এবং তাতে একটা বিরাট জার্কিং এ আমাদের অর্গানিজমস বা যা আমাদের ঢুকেছে, আমি জানি না কি ঢুকেছে, সেটা অর্গানিজম হতে পারে, ডাস্ট হতে পারে, যা ইচ্ছে হতে পারে, সেটাকে বার করে দিল। তার মানে এখানেও কিন্তু আমরা দেখলাম এই মিউকাস বা এই সিলিয়ারি মুভমেন্ট এগুলো কোনোটাই স্পেসিফিক কোনো অর্গানিজমের জন্য ডিজাইন নয়। দিজ আর নর্মাল নন স্পেসিফিক ডিফেন্স, যে কোনো ফরেন পার্টিকেলের এগেনস্টে আমাদেরকে ডিফেন্স প্রোভাইড করছে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে আমরা কি দেখি? প্রথমে তো ডেফিনেটলি টেম্পারেচারের কথা বলতে হয়। টেম্পারেচার কেন? বিকজ টেম্পারেচার আমাদের বডিতে মেনটেন হয় অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ অপটিমাম ফর দ্য সেল, ফর দ্য এনজাইমস অর ফর দ্য অর্গানিজমস উইচ আর প্রেজেন্ট ইন আওয়ার বডি, যারা নর্মালি আমাদের কমেন্সাল রিলেশনশিপে আমাদের বডিতে আছে। না, এই যে পুরো ব্যাপারটা এটা একটা সেট প্রসেস এবং এটা একটা ফিজিওলজিক্যাল প্রপার্টি, আমরা এভাবেই অ্যাডাপ্টেড হয়ে আছি। নর্মাল বডি টেম্পারেচারের ক্ষেত্রে কি হয় না, দ্যাট ইনহিবিটস দ্য গ্রোথ অফ সাম প্যাথোজেন্স। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই নর্মাল বডি টেম্পারেচার যেটা আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেখানে সাইক্রোফিলিক অর্গানিজমস গ্রো করতে পারে না, বা যারা খুব এক্সট্রিমলি থার্মোফিলিক, যারা 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে সার্ভাইভ করে, তারা যদি আমাদেরকে আসে, আমাদের বডিতে অ্যাটাক করতে আসে, তাহলে তারাও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, বিকজ দে ডোন্ট গেট দ্য অপটিমাম টেম্পারেচার ফ্রম আস। আবার এরকমটাও হয় যেমন ফিভার রেসপন্স ইনহিবিটস গ্রোথ অফ সাম প্যাথোজেন্স। তার মানে কি, এরকমটাও হয় যে আমার বডিতে যখন কোনো কারণে কোনো কেমিক্যাল সিক্রেশন হয়, সেটা কোনো মাইক্রোবিয়াল অ্যাটাকের জন্য হতে পারে, যে কোনো ঘটনা করতে। ফিভার ইজ নট অলওয়েজ ডিউ টু দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফিভার ইজ আ সিমটম, ইট কুড বি জেনারেটেড ডিউ টু এনি রিজন। যদি কেউ প্রচন্ড পরিমাণে রোদ্দুরে অনেকক্ষণ ধরে কাজ করে, 4 ঘন্টা 5 ঘন্টা একটা স্ট্রেচ একদম মিড ডে সানের আন্ডারে কাজ করে, তাহলেও কিন্তু তার ফিভার আসতে পারে। তার মানে ফিভার ইজ জাস্ট আ সিমটম। ফিভারটা কি না, ফিভার আমাদের বডিতে কখন হয় না, দেখা গেছে যে যখন আমাদের বডিতে এই ধরনের কেমিক্যাল ডিসরাপশন হয় বা কেমিক্যাল চেঞ্জেস হতে শুরু করে, তখন আমাদের বডিতে এই ধরনের ফিভার জেনারেট করে। না, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ফিভার? ফিভারের একটা মেজর ইন্টেনশন হচ্ছে যে বডির পক্ষে এটা বোঝা সম্ভব নয়, মানে পুরো সিস্টেমের পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে হোয়াট ইজ দ্য বেসিক রিজন অফ দিস কেমিক্যাল চেঞ্জেস। অর্থাৎ এই যে বডির মধ্যে একটা কোনো কেমিক্যাল সিক্রেশন হচ্ছে সাডেনলি, বা কোথাও বডির কোথাও কোনো একটা পেন জেনারেট করছে, বা কোথাও কোনো একটা অসুবিধা হয়েছে, বা মাইক্রো অর্গানিজমস গ্রো করছে, হোয়াট এভার মে বি দ্য রিজন, বডি কি করছে না, ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে টেম্পারেচারটাকে ইনক্রিজ করা। টেম্পারেচারটাকে যখনই আমি ইনক্রিজ করবো, অর্থাৎ এটা যখন আমি অ্যাবভ 37 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে চলে যাবো, ডিউ টু দ্য রিজন হুইচ ইজ নট ক্লিয়ার এখনো পর্যন্ত বডির কাছে, অর্থাৎ হিউম্যান সিস্টেমের কাছে দ্য রিজন ইজ নট ক্লিয়ার, বাট এটা একটা প্রোটেকশন। কিভাবে প্রোটেক্ট করছে না, 37 থেকে টেম্পারেচারটাকে ইনক্রিজ করে 38 39 নিয়ে চলে যাচ্ছে। যখন এই 100 ডিগ্রি ফারেনহাইট 102 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে যাচ্ছে, সো অটোমেটিক্যালি দ্যাট ইজ নন অপটিমাম। তার মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে বডি মনে করছে যে আমাদের শরীরে যে অর্গানিজম ঢুকেছে বা ঢুকতে পারে, সেই অর্গানিজম ডেফিনেটলি 37 ডিগ্রি সেন্টিগ্রেডকে অপটিমাম ফিল করেছে বলেই সে গ্রো করতে শুরু করেছে। তার মানে যদি আমি এখন টেম্পারেচারটাকে নন অপটিমামে নিয়ে চলে যাই, দ্যাট ইজ 101 ডিগ্রি ফারেনহাইট বা 2 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে চলে যাই, তাহলে সেটা নন অপটিমাম হয়ে যাবে ফর দ্য গ্রোথ অফ দ্যাট অর্গানিজম। সো অর্গানিজমের গ্রোথকে ডিলে করে দেওয়া যাবে।
যদি অর্গানিজমের গ্রোথকে ডিলে করে দেওয়া যায় তাহলে প্রপার অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম ক্যান ইজিলি রিকগনাইজ দ্যাট ফরেন ইন্ট্রুডার এবং তাকে ধীরে ধীরে কিল করে দেবে। বাট এটাও ঠিক যে অ্যাট দিস এলিভেটেড টেম্পারেচার আমাদের বডির যে ইমিউন সোলজার্স অর্থাৎ ডাব্লিউবিসি এবং তাদের যে এনজাইমেটিক ফাংশনস বা তাদের যে নর্মাল সেলুলার ফাংশনস সেগুলো তো অপটিমাইজ থাকছে না, সেগুলো নন অপটিমাম হয়ে যাচ্ছে। তাই দেয়ার ইজ আ ব্যালেন্স, অর্থাৎ বডি কিন্তু একটা ফিভার এবং ইনক্রিজিং ফিভার অ্যান্ড ডিক্রিজিং টেম্পারেচার এর মধ্যে একটা ব্যালেন্স শুরু করে দেয়, যে কারণে কিছু ন্যাচারাল প্রসেস যেগুলো আমাদের দেখতে পাই, যেমন ঘাম দিয়ে দেয়, অর্থাৎ প্রচন্ড পরিমাণে সোয়েটিং হয়, যখন আস্তে আস্তে জ্বর ছাড়ে তখন প্রচন্ড পরিমাণে সোয়েটিং হয়। সো দের ইজ আ থার্মো রেগুলেশন ইন আওয়ার বডি। সো দিস ইজ ন্যাচারাল, দিস ইজ কমপ্লিটলি ন্যাচারাল ইভেন্ট, বাট দিস ইজ নট স্পেসিফিক। মানে এটা আমি বলতে পারি না এটা ডিউ টু ইকোলাই হবে, বাট ব্যাসিলাসের কোনো ইনফেকশন হলে হবে না, বা ক্যান্ডিডা ইনফেকশন হলে হবে না, শুধুমাত্র ইকোলাই ডিসেন্ট্রি হলে তবে ফিভার হবে। সো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য নন স্পেসিফিক। লো পিএইচ ইন দ্য স্টমাক, অ্যাসিডিটি ইন স্টমাক ডেফিনেটলি একটা নন স্পেসিফিক প্রোটেকশন, বিকজ স্টমাকের এই অ্যাসিডিটি যেমন কিছু এনজাইমসকেও অ্যাক্টিভেট করে ফর দ্য ডাইজেশন অফ দ্য ফুড, অ্যাট দ্য সেম টাইম এই সিভিয়ার অ্যাসিডিক কন্ডিশন, সামটাইম পিএইচ 1, এই সিভিয়ার অ্যাসিডিক কন্ডিশন যেটা ACL তৈরি হয় আমাদের স্টমাকের মধ্যে, তার মানে কোনো লিভিং সিস্টেমই সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ যারা বাইরে থেকে ঢুকছে। মোস্টলি অর্গানিজমস তারা কি করে, তারা এই ফুডের মাধ্যমে ঢোকার চেষ্টা করে, অর্থাৎ ফুডের মধ্যে তারা ঢোকে এবং ফুডকে তারা অ্যাকচুয়ালি একটা শেল বা একটা প্রোটেকশন শিল্ড হিসেবে ইউজ করে। এবং তারা যখন আমাদের স্টমাকের মধ্যে আসে, স্টমাক অ্যাসিডিটিতে ফুডটা তো কমপ্লিটলি ডিস্ট্রয় হয়, অ্যাট দ্য সেম টাইম অর্গানিজমস গুলো ডিস্ট্রয় হয়। তার মানে এখানেও কিন্তু আমি স্পেসিফিক্যালি বলতে পারি না যে স্টমাক অ্যাসিডিটি ইজ ডিউ টু অমুক অর্গানিজম। সো দিস স্টমাক অ্যাসিডিটি হ্যাজ সেভারাল রোল, ওয়ান অফ দ্য রোল ইজ দ্য প্রোটেকশন। যেহেতু মাউথ অ্যান্ড নস্ট্রিল ইজ ওয়ান অফ দ্য মেজর পোর্টাল অফ এন্ট্রি ইনসাইড আওয়ার বডি, তাই অটোমেটিক্যালি পিএইচ অ্যাসিডিটি, অর্থাৎ এই যে পিএইচ কন্ডিশন মেনটেন করা বা অ্যাসিডিটি মেনটেন করা ইন দ্য স্টমাক ইজ ভেরি এসেন্সিয়াল। তার কারণ এইখানে এরা কিন্তু নন স্পেসিফিক ডিফেন্সই দেখায়। There are some chemical mediators, যেমন লাইসোজাইম, আমাদের চোখের জলে যে লাইসোজাইম থাকে, দিস ইজ অলসো আ প্রোটেক্টিভ সিক্রিটারি মেটেরিয়াল, যেটা আমাদের স্কিনের, মানে এটা তো একটা ওপেন এরিয়া, সো অটোমেটিক্যালি স্কিন সারফেসের বিভিন্ন অর্গানিজমস ক্যান ইজিলি কাম অ্যান্ড ক্রিয়েট দ্য ইনফেকশন। সো লাইসোজাইম একটা বিরাট প্রোটেকশন আমাদেরকে দেয়, নন স্পেসিফিক প্রোটেকশন দেয়। Interferon is basically a chemical material which are secreted by our cells, normal cells, when they are usually infected by virus. So infected state যখন থাকে, অর্থাৎ একটা অ্যান্টিভাইরাল স্টেটকে তারা ডিক্লেয়ার করে। তার মানে ইন্টারফেরন, আমরা এটা পরে ডিটেলস আরো জানবো, মানে ইউজুয়ালি ওভারভিউ ক্লাসেতে এটুকু জানলেই হয়ে যায় যে ইন্টারফেরন হচ্ছে একটা কেমিক্যাল এজেন্ট which is secreted by ইনফেক্টেড সেল, মানে ইনফেক্টেড সেল ডেফিনেটলি ইনফেক্টেড বাই ভাইরাস, এবং এই ধরনের সেল যারা অলরেডি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে তারা ইন্টারফেরন সিক্রিট করে বাকি সেলদেরকে অ্যালার্ট করে যে তোমরা নিজেদের প্রোটেকশন নিতে শুরু করো, বিকজ আই এম অলরেডি ইনফেক্টেড বাই ভাইরাস। সো দিস ইজ নন স্পেসিফিক, অর্থাৎ এটা কোনো একটা স্পেসিফিক ভাইরাসের এগেনস্টে হচ্ছে তা কিন্তু নয়। ইট ক্যান হ্যাপেন এগেনস্ট ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস, অ্যান্ড নট ইভেন ভাইরাস, ডিফারেন্ট টাইপস অফ অ্যাটাকের এগেনস্টেও কিন্তু ইন্টারফেরন সিক্রেশন দেখা যায়। এছাড়া যেমন দেখা যায় কমপ্লিমেন্ট লাইসিস, কমপ্লিমেন্ট চ্যাপ্টারও আমরা এটা জানবো, দ্যাট ইজ কমপ্লিমেন্ট লাইসিস ইজ আ কমপ্লিটলি নন স্পেসিফিক লাইসিস। কমপ্লিমেন্ট ইজ বেসিক্যালি কমপ্লিমেন্ট সিস্টেম কম্পোজড অফ ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন। এই প্রোটিনগুলো আমাদের ব্লাড সিস্টেমে ঘুরে বেড়ায়, ফ্রিলি ফ্লোট করে, এবং যখনই কোনো বাইরে থেকে কোনো ফরেন ইন্ট্রুডার ঢুকতে শুরু করে আমার বডিতে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ভাইরাস হতে পারে, এনি ড্যাম মেটেরিয়াল, ইভেন আমাদের কোনো ক্ষেত্রে তো আমাদের সেলও লাইসিস হয়ে যায়, যখনই ঢুকতে শুরু করে তখন এরা নন স্পেসিফিক্যালি তাদের সারফেসে গিয়ে বাইন্ড করে, একটা চেইন অফ রিয়াকশন হতে শুরু করে, সেভারাল কমপ্লিমেন্ট প্রোটিনস তার একটা জায়গায় এসে অ্যাকুমুলেটেড হয়, অ্যান্ড দেন দে ক্রিয়েট আ হোল অর পোর তৈরি করে অন দ্য সারফেস অফ দ্য ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস অর ভাইরাস হোয়াট এভার, অ্যান্ড কমপ্লিটলি লাইজ দ্য সেল, অর্থাৎ টার্গেট সেলকে পুরোপুরি লাইজ করে। অ্যান্ড এগেন আই হ্যাভ টু মেনশন দ্যাট দিস কমপ্লিমেন্ট প্রোটিনস, দে আর নট স্পেসিফিক এগেনস্ট এনি ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস, দে আর specific against any foreign particle. Even this complement lysis could happen against আমাদের নর্মাল সেলও কিন্তু এই কমপ্লিমেন্ট লাইসিস হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ chemical mediators that is under the physiological barrier. এছাড়া there are some other examples like some receptors recognize microbial molecules, signal cell to secrete immune stimulatory cytokines.
collecting disrupt cell wall of the pathogen. So there are several examples. These are non-specific এবং এটা কোনো পার্টিকুলার অর্গানিজম বা কোনো পার্টিকুলার জেনাস বা স্পিসিসের এগেনস্টে নয়, এটা ডিফেন্স এগেনস্ট এনি সর্ট অফ ফরেন অ্যাটাক। ফ্যাগোসাইটোসিস, আমরা অনেকেই ফাউন্ডেশন লেভেলে ফ্যাগোসাইটোসিসের কনসেপ্ট নিয়ে রাখি, এবং ফ্যাগোসাইটোসিস বা এন্ডোসাইটিক ব্যারিয়ার অর্থাৎ এনগালফমেন্ট অফ দ্য সলিড মেটেরিয়াল। এনগালফমেন্ট অফ দ্য সলিড মেটেরিয়াল ইউজুয়ালি আমরা দেখে থাকি ডাব্লিউবিসি ফ্যামিলির লোকেরা করে, অর্থাৎ এই ডাব্লিউবিসি ফ্যামিলির লোকেরা লাইক ম্যাক্রোফাজ, লাইক নিউট্রোফিলস, এরা এনগালফ করে নেয়, অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দে বেসিক্যালি এনগালফিং। They're engulfing the solid material. Once they are engulfing the solid material, then it is called phagocytosis. Once they are engulfing the liquid material, then it is called pinocytosis. And they are not specific. They don't eat only bacteria. এরম নয় যে শুধু ব্যাকটেরিয়াকে খাবো কিন্তু কোনো টক্সিনকে খাবো না, বা কোনো ফাঙ্গাসের স্পোরকে খাবো না। So they can engulf anything. They can engulf any damn thing. And this engulfment usually is completely non-specific. Now, the last one is the inflammatory barriers. Inflammation is basically a signal, is basically a response in our body that some irrational events are happening inside our system. এমন কিছু একটা ঘটনা ঘটছে which should not be done. অর্থাৎ inflammation at the same time, inflammation একটা recognition, and at the same time it is a response. Response মানে কি? It's an alert, it's an information. এটা একটা ইনফরমেশন যেটা সিক্রেট করছে সিস্টেম to inform the entire body system যে ইনফ্ল্যামেশন হচ্ছে, মানে ডেফিনেটলি এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। সেটা যে কোনো ঘটনা ঘটতে পারে। ইনফ্ল্যামেশন শুধুমাত্র যে ফরেন এন্ট্রি হলেই যে ইনফ্ল্যামেশন হবে তার কোনো মানে নেই। ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হয়, সেখানে তো আমাদের নিজেদের সেলই রেসপন্সিবল। তার মানে ভেতরের কোনো সমস্যা বা বাইরের কোনো সমস্যা, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, ইনফ্ল্যামেশন কিন্তু হবে। তার মানে টিস্যু ড্যামেজ, ইনফেকশন ইনডিউস লিকেজ অফ ভ্যাসকুলার ফ্লুইড containing serum protein with antibacterial activity, influx of phagocytic cells into the affected area. There are lots of responsible reasons. There are several reasons যার এগেইনস্টে আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হবে। So inflammation is not only a recognition, it also a response, যে রেসপন্স বডিকে কিন্তু দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে ইনফ্ল্যামেশনের মাধ্যমে যে আমার বডিতে কোনো না কোনো একটা ঘটনা ঘটছে। এখন এই ইনফ্ল্যামেশনটা কখনো কখনো সিমটোম্যাটিকও হয়, কখনো কখনো অ্যাসিমটোম্যাটিকও হয়। যেমন ধরা যাক কোনো কারণে আমরা দেখতে পাই ইনফ্ল্যামেশনের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমরা এক্ষুনি ডিসকাস করবো। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরা যাক চোখে একটা কোনো কিছু পড়লো, অর্থাৎ চোখে একটা কোনো ডাস্ট এসে পড়লো, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কি না চোখের ভেতর চোখটা লাল হয়ে গেছে। সো দিস রেডনেস, দিস সোয়েলিং অফ দ্য আইস, হ্যাঁ, এই ধরনের যে জিনিসটা করতে শুরু করলো, চোখ দিয়ে জল বেরোতে শুরু করে দিল, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু একটা ইনফ্ল্যামেশন সিগন্যাল। এটা কিন্তু পুরো বডিতেই অ্যালার্ট করে দিল যে তার মানে আমাদের অমুক কোনো একটা জায়গায় একটা কোনো ঘটনা ঘটছে, অর্থাৎ দেয়ার ইজ সাম ইভেন্ট ইজ হ্যাপেনিং ইনসাইড আওয়ার বডি হুইচ শুড নট বি ডান। সো দিস ইজ সিমটোম্যাটিক। আমরা এটা বুঝতে পারছি, আমরা এটা ফিল করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কখনো কখনো এরকমও হয় যে বডির মধ্যে এরকম কোনো ইনফেকশন হচ্ছে বা এরকম কোনো অ্যাসিমটোম্যাটিক ইনফেকশন হচ্ছে যেটা আমরা সিমটোম্যাটিক্যালি বুঝতে পারছি না, বাট দেয়ার ইজ আ ইনফ্ল্যামেশন। সো ইন দ্যাট কেসেস আমাদের বডিতে কিছু প্রোটিন সিক্রেটেড হয়, যার মধ্যে সিআরপি ইজ ওয়ান অফ অ্যান ইম্পর্টেন্ট, অর্থাৎ লিভার এই প্রোটিনটা তৈরি করে। সিআরপি, দ্যাট ইজ কল্ড সি রিঅ্যাক্টিভ প্রোটিন। So C-reactive protein is a protein which is secreted by liver specifically as an inflammation marker. তার মানে আমার বডিতে আমি সুস্থ, আমার I don't feel any problem, but আমার বডির ভেতরে কোনো একটা ডিপ অর্গানে হয়তো কোনো একটা প্রবলেম অ্যারেস্টেড হয়েছে, এবং সেইখানে প্রবলেমটা হওয়ার জন্য there is a non-specific defense এবং ইনফ্ল্যামেশন হয়েছে। সো ডিউ টু দ্যাট ইনফ্ল্যামেশন আমার হয়তো সেভাবে কোনো সিমটম ডেভেলপ করেনি, বাট কিছু হয়তো আমার উইকনেস আছে, বা আমি যখন ব্লাড টেস্ট করাচ্ছি আমি দেখছি আই হ্যাভ আ এলিভেটেড সিআরপি লেভেল। তার মানে আমার বডিতে অ্যাসিমটোমেটিক্যালি কোথাও একটা ইনফ্ল্যামেশন অরিজিনেট করেছে, আমার বডিতে লিভার সিআরপি সিক্রিট করছে, বিকজ লিভার ওয়াজ কমপ্লিটলি ইনফর্মড যে দেয়ার ইজ অ্যান ইনফ্ল্যামেশন, অ্যান্ড ডিউ টু দ্য ইনফ্ল্যামেশন লিভার সিক্রিটেড ইনফ্ল্যামেটরি প্রোটিন মার্কার, এবং সেটা আমার ব্লাডেতে অনেক এলিভেটেড কন্ডিশনে পাওয়া যাচ্ছে। সো নাও when you understand that CRP level is high, you have to be very much careful about this, because তার মানে কোথাও একটা তো বডিতে কোনো ঘটনা একটা কিছু ঘটছে। So what I've already said in this table, entirely in this table, this is basically written in this section, so you have to just go through it in detail so that you can understand every bit of examples that I've used, এবং সেগুলো খুব ভালো করে এখানে পড়ে নিতে হবে।
এবার যদি আমি ইনফ্ল্যামেশন, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, সেই ইনফ্ল্যামেশনটাতে আসি, অর্থাৎ আই এম জাস্ট কনসিডারিং দিস পয়েন্ট, দ্যাট ইজ ইনফ্ল্যামেশন রিপ্রেজেন্টস আ কমপ্লেক্স সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট স্টিমুলেটস দ্য ইমিউন রেসপন্স। এটা আমি একটু আলাদা করে পড়াচ্ছি, তার কারণ এই ব্যাপারটা আমরা অলরেডি জানি, মানে দিস থিংস উই নো অলরেডি, দ্যাট ইজ দ্য phagocytosis, that is engulfment, then processing, phagolysosome formation and destruction, and finally it's releasing. So we know these things, we know this phagocytosis process from the childhood level, ছোটবেলা থেকেই আমরা এটা জানি। ইনফ্ল্যামেশনের ব্যাপারটা আমাদের একটু জানার দরকার আছে। এখানে আমি ছবিটা দিয়ে এক্সপ্লেন করে দিই যে ইনফ্ল্যামেশন ব্যাপারটা কি হয়। না, প্রথমে বলি, এটা একটা দেখানো হচ্ছে একটা স্কিন সারফেস, যেখানে দেখানো হচ্ছে যে এখানে কিছু অর্গানিজম, দেয়ার আর সাম ব্যাকটেরিয়াল সেলস যারা নর্মালি ছিল অন দ্য স্কিন সারফেস। এটা আমরা কমেন্সাল অর্গানিজম স্কিন সারফেসে যারা থাকে। তো এই যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা ইজ বেসিক্যালি কাট, একটা খুব ধারালো একটা জিনিস, একটা শার্প এজ কোনো মেটেরিয়াল একটা স্কিনকে কাট করেছে, এন্ড ডিউ টু দ্যাট কাট organisms they enter inside our sterile portion of the body. খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, স্টেরাইল পোর্শন মানে যে পোর্শনটা ইউজুয়ালি কিন্তু ইনফেক্টেড, মানে অর্গানিজম ফ্রি রিজিয়ন অফ দ্য বডি। যখনই অর্গানিজম ফ্রি রিজিয়নে অর্গানিজম ঢুকে যাবে, তো অটোমেটিক্যালি দিস এনভায়রনমেন্ট, এইটা খুব ভালো করে বোঝার চেষ্টা কর কনসেপ্টটা, দ্যাট ইজ দিস এনভায়রনমেন্ট ইজ নট আইডিয়াল ফর দিস অর্গানিজমস টু গ্রো, বিকজ ইউজুয়ালি দিস অর্গানিজমস আর aerobic, they must be here at the top of the skin where oxygen is abundant. So due to this, তারা এখন এমন একটা জায়গায় ঢুকে পড়েছে যে জায়গাটা কিন্তু অ্যানক্সিক, অর্থাৎ এখানে কিন্তু অক্সিজেন সেভাবে নেই। So due to this absence of oxygen, due to the completely new environment, this environment is completely new. So due to this completely changed environment, they have to adapt. So when they start adaptation, they have to secrete some chemicals, their metabolism will be changed. So adaptation, that is lag phase starts. So when lag phase starts, definitely they start synthesizing some proteins which are not produced under normal condition. Now this is basically the marker. When they secrete these materials, when they communicate with each other, when they secrete chemicals, then and there these chemicals are secreted and they are easily recognized by the tissue macrophages or tissue defense cells. That is, tissue defense cells ra ki korche? Now tissue damage cause release of the vasoactive and chemoactive factors. অর্থাৎ টিস্যু ড্যামেজ যখনই হবে তখন সেখান থেকে কিছু প্রোটিন সিক্রেটেড হবে which will be detected by the body defense. Now this is basically the highway, এখান দিয়ে সমস্ত WBC RBC রা যাচ্ছে, এবং these we know that WBC always move via the chemotactic movement. So এই vasoactive এবং chemoactive factors গুলোকে রিকগনাইজ করবার পর লোকাল ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড দ্য ক্যাপিলারি পারমিয়াবিলিটি, ধীরে ধীরে এরা করলো কি, আস্তে আস্তে দেখ মাইগ্রেশন শুরু হলো। সো they start migration and they try to come close to those bacterial system, or সেই দিকে যাচ্ছে যেখানে মোস্ট অফ দ্য কেমোট্যাকটিক মুভমেন্টটা হচ্ছে, অর্থাৎ কেমিক্যাল সিক্রেশনটা হচ্ছে, তারা আস্তে সেদিকে মুভ করছে। ওয়ান্স they are moving, they secrete chemicals. এই WBC গুলো কিন্তু নিজেরাও কেমিক্যাল সিক্রেট করে অ্যালার্ট করছে টু আদার WBCs যে ফলো আস, আমাদের এদিকে এসো, বিকজ নাও দেয়ার ইজ আ সিচুয়েশন, উই হ্যাভ টু কমব্যাট, উই হ্যাভ টু ফাইট, সো কাম উইথ আস। সো এই যে সিক্রেশন গুলো করছে তাতে কি হচ্ছে, মোস্ট অফ দ্য WBCs নাও দে স্টার্ট মাইগ্রেশন অ্যান্ড দে ক্রস দ্য পারমিয়াবিলিটি ব্যারিয়ার। এই যে পারমিয়াবল ক্যাপিলারিজ অ্যালাউ দ্য ইনফ্লাক্স অফ দ্য ফ্লুইড, এক্সিউডেটস অ্যান্ড দ্য সেলস, সবকিছু এবার ঢুকতে শুরু করছে। সুতরাং এখান থেকে যেমন WBCও ঢুকবে, অটোমেটিক্যালি কিছু ব্লাড ফ্লুইডও এখানে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। সো এই আসতে শুরু করলো। সো নাও দেয়ার ইজ আ গ্যাদারিং অফ দোজ WBCs. Now when the gathering of those WBCs are happening, automatically এখান থেকে প্রচুর জিনিস তৈরি হলো। দেখ, one thing that I've already mentioned, that is a C-reactive protein. So C-reactive protein is a marker of the inflammation. তার মানে ইনফ্ল্যামেটরি সিগন্যাল এটা। তার মানে এই C-reactive প্রোটিনকে ধরে আরো WBCs রা এই জায়গায় মুভ করতে শুরু করবে। তো কিছুক্ষণের মধ্যেই কি হবে না, ফ্যাগোসাইটস এন্ড অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সিউডেস ডিস্ট্রয় ব্যাকটেরিয়া, এবার এদেরকে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে শুরু করবে। Phagocytes migrate to the site of the inflammation. এই জায়গায় প্রচুর পরিমাণে phagocytes, because they cannot guess, but they cannot gauge the how many bacterial cells already entrapped in this region. এখন এটা জাস্ট টেররিস্ট ভার্সেস সোলজারের একটা
ফাইটিং চলছে, সুতরাং তারা এখন এখান থেকে অ্যাসেস করতে পারছে না যে কতগুলো টেররিস্ট ঢুকেছে। তার মানে এখন যেটা এখানে হবে সেটা হচ্ছে এখানে এখন প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি মাইগ্রেট করবে, এবং এই প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি যদি এখন এই জায়গাটার মধ্যে, আমি একটা সার্কেল দিয়ে বোঝাচ্ছি, এই সার্কেলের মধ্যে যদি এখন আসতে শুরু করে, তাহলে বুঝতেই পারছিস যে এই জায়গার ফিজিওলজিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হতে শুরু করবে। তার মানে এখানে প্রচুর পরিমাণে এখন কেমিক্যাল সিক্রিশন হবে, প্রচুর অ্যাকুমুলেশন অফ দ্য ডাব্লিউবিসি সেলস হবে। So automatically this small compact region will be now completely swelled, অর্থাৎ ফুলতে শুরু করবে, কেমিক্যাল সিক্রিশন গুলো হয়ে সেগুলো ইফ্লাক্সড হয়ে আটকে থাকবে ওই জায়গাতে, অ্যাকুমুলেটেড হবে। সো একটা মেস, একটা পুরোপুরি বাজার তৈরি হবে এখানে। সো ডিউ টু দিস পোর্শন উইল বি ইনফ্লেমড। এবার একটা সাপোজ এর ইজ এ মসকিউটো বাইট, একটা মশা কামড়ানোর পর কি হয় ঘটনাটা সেটা দেখ। তার মানে এখানে কি কি ঘটনা ঘটলো সেটা খুব ভালো করে একবার দেখেন। যেমন এখানে কি কি হলো, যেমন ডেফিনেটলি টিস্যু সোয়েলিং তো হলো, তার মানে এডেমা তো এখানে দেখা গেল। এছাড়া ব্লাড ভেসেলস এর মাইগ্রেশন হলো, এক্সট্রাভেশন হলো, অর্থাৎ ডায়াবেটিস যেটাকে বলা হয়, তার মানে ডাব্লিউবিসি মুভ করে গেল ওদিকে, এবং কেমোট্যাক্সিস হতে শুরু করলো। তার মানে এই যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো, এই ঘটনাগুলোকে একসাথে আমরা যে জিনিসগুলোকে বলি সেটা কিরকম দেখ। ইনফ্ল্যামেশন কি মার্কারে বোঝা যায়? প্রথম, টিউমার, ক্যালর অ্যান্ড ডোলার। তার মানে আমি যদি এটা 1 2 3 4 করে বোঝাই তাহলে এটা কিভাবে বুঝবে দেখ। রিউবার, কেন রেডনেস তৈরি হলো? বিকজ সেখানে এখন প্রচুর পরিমাণে কেমিক্যাল সিক্রেশন হয়েছে, আরবিসির মাইগ্রেশন বেড়ে গেছে, বিকজ দে অল নিড অক্সিজেন ফর দেয়ার ওন সার্ভাইভাল। ডাব্লিউবিসির কথা বলছি, দে অল নিড অক্সিজেন ফর দেয়ার ওন সার্ভাইভাল। সুতরাং সেখানে আরবিসির মাইগ্রেশন বেড়ে গেছে, সো ডেফিনেটলি সেখানে রেডনেস ডেভেলপ করবে। 2 নম্বর, টিউমার তো হবেই, বিকজ টিউমার বলতে এখানে সেল গ্রোথ বলছে না, টিউমার বলতে এখানে সোয়েলিং বোঝাচ্ছে, বিকজ যেহেতু এডেমা ফ্যাক্টর গুলো ওখানে আসতে শুরু করেছে, এক্সিউডেটস গুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, ডাব্লিউবিসি গুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, সো অটোমেটিক্যালি আমি যেটা ছবিতে দেখিয়েছি যে এইখানে একটা কিন্তু সোয়েলিং হবে না, দিস ইজ দ্য সোয়েলিং, এই সোয়েলিংটা কিন্তু এখানে হবে। থার্ড যেটা হবে দ্যাট ইজ দ্য ক্যালর মানে কি? ক্যালর মানে এখানে ক্যালোরি বা হিট তো ডেফিনেটলি জেনারেটেড হবে, বিকজ নাও দের ইজ আ কেমিক্যাল এক্সচেঞ্জ, বিকজ ব্যাকটেরিয়াল সেল তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কেমিক্যাল সিক্রেট করবে, ডাব্লিউবিসি কেমিক্যাল সিক্রেট ফাইট ব্যাক, সো দের ইজ আ ফাইটিং, একদম ওপেন ফাইটিং শুরু হবে। সো ডিউ টু দিস ওপেন ফাইটিং দের ইজ আ মানে একটা মানে এলিভেটেড লেভেল অফ একটা কেমিক্যাল এক্সচেঞ্জ হতে শুরু করবে। সো এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, এই ঘটনাগুলো ঘটবে। সো ডেফিনেটলি দেয়ার ইজ আ চেঞ্জ অফ টেম্পারেচার লোকালি, একটা লোকালাইজ টেম্পারেচার চেঞ্জ হবে, and that results in the elevation of the temp, that is the heat. And finally the dolor, that is the pain. ডলার বা পেন কেন হবে না? পেন এই কারণে হবে বিকজ পেন ইজ বেসিক্যালি কনসিডার্ড অ্যাজ আ সেফটি এসকেপ, বিকজ যখন এইখানে এই সমস্যাটা হবে, মানে when this local region is completely inflamed, completely infected by bacteria, and there is a fighting continuously happening, প্রচুর নর্মাল সেল ডেব্রিস তৈরি হয়েছে, প্রচুর সেল মারা গেছে, ডিস্ট্রয়েড হয়েছে, সো ইট ইজ এক্সপেক্টেড যে এই জায়গায় একটা ড্যামেজ হয়েছে। সো এই ড্যামেজটাকে এখনই কিন্তু বডি অ্যাসেস করতে পারছে না, কিন্তু বুঝতে পারছে যে দের ইজ এ লটস অফ ড্যামেজ। এই ড্যামেজটাকে যদি আমাকে রিভাইভ করাতে হয়, রিট্রিভ করাতে হয়, বিকজ ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড, অর্থাৎ আর কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে হয়তো ব্যাকটেরিয়াকে এরা মেরে দেবে আস্তে আস্তে, কিন্তু এই সমস্ত যুদ্ধ মানে আফটার দ্য ফাইটিং, পুরো ওয়ারটা শেষ হওয়ার পর দেয়ার মাস্ট বি আ রিভাইভাল, অর্থাৎ রিট্রিভাল স্টেজে আমাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ ইমিউন সিস্টেমের একটা মেজর ফাংশন কিন্তু যা আমার ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটাকে আবার রিট্রিভ করা। সো যখন রিট্রিভালের দরকার হবে তখন তো ডেফিনেটলি সেখানে একটা সেই জায়গাটাকে আনডিস্টার্বড রাখতে হবে। এবার এই আনডিস্টার্বড রাখবার জন্য ওখানকার সেলগুলো যখন লাইজ করতে শুরু করে বা সেলগুলো যখন ইনফ্ল্যামেশন মার্কার সিক্রিট করে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফ্ল্যামেশন মার্কার হচ্ছে ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, দিজ আর pain markers. Now these chemicals, they bind with the pain receptors of the neuron and signal to the brain that there is a pain. If there is a pain, the common psychology or common logic behind the pain is once there is a pain we cannot touch that region. Suppose আমার আঙুলের এখানে কোথাও একটা কাটলো এবং সেখানটা ইনফ্লেম করে গেছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং সেখানে খুব ব্যথা, আমি কিন্তু এই আঙুলটাকে আর ইউজ করবো না ফর নর্মাল ফাংশনিং। অর্থাৎ যে যখনই আমি এই আঙুলটাকে কোনো কাজে লাগাতে যাব, ইফ আই ওয়ান্ট টু ইনভলভ দিস ফিঙ্গার ফর এনি ড্যাম ওয়ার্ক,
If there is a pain, I cannot. So this is the retardation. এইভাবে আমি একে রিস্ট্রেন করছি, আমি একে আটকাচ্ছি। তার মানে বডি কিভাবে এই জায়গাটাকে আমার বাকি পার্ট অফ দ্য বডি থেকে আলাদা করে দিল বাই প্রডিউসিং পেন। হাউ দ্য পেন ইজ প্রডিউসড? দিস পেন ইজ প্রডিউসড ডিউ টু দ্য বাইন্ডিং of some chemical with the pain receptors, and these chemicals are secreted by the cells which are damaged. So once these cells are getting retrieved, যখন এগুলো আস্তে আস্তে রিভাইভ করতে শুরু করবে, so automatically the secretion of those pain material, that is prostaglandin, bradykinin, এই ধরনের কেমিক্যাল মেটেরিয়াল গুলো সিক্রেশন কমতে শুরু করবে। So once this place is completely retrieved, once it is revived completely, তাহলে অটোমেটিক্যালি এই কেমিক্যাল গুলো আর সিক্রেশন হবে না। যদি এই কেমিক্যাল গুলো সিক্রেশন না হয়, তাহলে অটোমেটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে পেন রিসেপ্টরে কেউ আর বাইন্ড করে থাকবে না, সো আমার বডি আর পেনটাকে ফিল করবে না। সো this is surprising, astonishing features of our body immune system, যে কিভাবে আমার বডি ইমিউন সিস্টেম পেন জেনারেট করে ইনফ্লেমড বা ড্যামেজড পোর্শন অফ দ্য বডিকে আলাদা করে রাখে। সো দিস ইজ আ রিমার্কেবল incidents which is happening once inflammation is taking place in our body. Again, I have to mention this because এটা কিন্তু নন স্পেসিফিক, অর্থাৎ কিন্তু কোনো স্পেসিফিক অর্গানিজমের এগেনস্টে হচ্ছে না। তার মানে এইখানে এই জিনিসটা বোঝার খুব দরকার যে হাউ দিস নন স্পেসিফিক ইমিউন সিস্টেম লাস্ট, এবং হাউ দিস নন স্পেসিফিক ইমিউন সিস্টেম কিভাবে আমাদের বডিকে ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে প্রোভাইড করছে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস লেকচার। ইন দ্য নেক্সট লেকচার আই উইল এক্সপ্লেন দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম অর দ্য স্পেসিফিক ইমিউন সিস্টেম।